সুপ্রিয় দর্শক, আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আজকে আমরা সপ্তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই নির্বাচনের পটভূমি কেমন ছিল এবং নির্বাচনের সার্বিক পরিবেশ এবং কেমন ছিল এবং নির্বাচন সম্পর্কে আমরা একটি সার্বিক মূল্যায়ন দাঁড় করানোর চেষ্টা করব। তা আপনারা জানেন যে 1991 সালে একটি অস্থায়ী সরকার অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং যে নির্বাচনে বিএনপি জামায়াতের সমর্থন নিয়ে সরকার গঠন করে। কিন্তু 1994 সালে মাগুরার এক উপনির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে এবং তার প্রেক্ষিতে আওয়ামী লীগ সহ অন্য দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচনের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে তোলে এবং এক পর্যায়ে বিএনপি সেই দাবিকে অগ্রাহ্য করে একটি একতরফা নির্বাচন আয়োজন করে 1996 সালে 15 ফেব্রুয়ারি। কিন্তু সেই নির্বাচনের পরও যখন আন্দোলন চলতে থাকে এবং নানানমুখী কূটনৈতিক তৎপরতা চলতে থাকে, সেরকম একটি অবস্থায় এক পর্যায়ে বিএনপি সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত বিল পাশ করতে বাধ্য হয়। তো যদিও বিএনপি সেই বাধ্য হয়ে নির্বাচনের এই কেয়ারটেকার ব্যবস্থার বিলটি পাশ করেছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে অধীনে নির্বাচনের দাবিতে এক ধরনের রাজনৈতিক ঐক্যমত্য বিরাজ করছিল। তো আমরা দেখলাম যে যখন ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধান অন্তর্ভুক্ত হয়, তারপর বিএনপির সেই ষষ্ঠ সংসদ মাত্র 11 দিন স্থায়ী ছিল এবং তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি 1996 সালে 30শে মার্চ সংসদ ভেঙে দেন এবং তিনি নিজেও পদত্যাগ করেন। এরপর 31শে মার্চ তখনকার রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস তিনি সদ্য পরিবর্তিত যে সংবিধান অনুসারে তিনি সুপ্রিম কোর্টের সাবেক সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার তিনি প্রধান উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেন এবং তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি সাদেক পদত্যাগ করেন এবং নতুন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ আবু হেনাকে এবং আরও দুজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়। তো বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996 সালের 12 জুন উৎসব মুখর পরিবেশে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রায় সবগুলো দল অর্থাৎ 81টি দল অংশ নেয় এবং প্রার্থী ছিল প্রায় 2574 জন। নির্বাচনে আওয়ামী লীগ 146টি আসন পায়, অপরদিকে বিএনপি 116টি, জাতীয় পার্টি 32টি এবং জামায়াত 3টি আসনে জয় পায়। ভোটার উপস্থিতি ছিল অর্থাৎ যেটাকে বলে ভোট কাস্টিং বা প্রদত্ত ভোট ছিল 74.81 এবং এটা ছিল আগের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক বেশি এবং এটা প্রমাণ করে যে নির্বাচনটি ছিল অবাধ এবং উৎসবমুখর। এই নির্বাচনে প্রায় 300 বিদেশি পর্যবেক্ষক এবং 35,000 স্থানীয় পর্যবেক্ষক নির্বাচনটি পর্যবেক্ষণ করে। নির্বাচনের পর বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, আমি কোট করছি, বিএনপি নির্বাচনের ফল গ্রহণ কিংবা বর্জন কোনোটাই করেনি, তবে দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণে নানানভাবে বাধা দেওয়া হয়েছে, আনকোট। কিন্তু আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো তারা স্পষ্ট জানিয়ে দেয় যে এই নির্বাচন ছিল অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু এবং তাদের মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের এনডিআই, ইউরোপীয় ইউনিয়ন, সার্ক এবং জাপানের একটি পর্যবেক্ষক গ্রুপ। এনডিআই বলেছিল নির্বাচনের কারচুপি যেসব অভিযোগ তোলা হচ্ছে সে সংক্রান্ত প্রমাণ কেউ দেখাতে পারেনি। তো আর স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ফেমা এই নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ক্লিনেস্ট অ্যান্ড মোস্ট ট্রাবল ফ্রি বলে অভিহিত করে। আর 14টি দেশ থেকে আসা বিদেশি পর্যবেক্ষকদের বরাত দিয়ে আইপিইউ অর্থাৎ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন তাদের মন্তব্য ছিল, দ্য ইলেকশন ওয়েল রান অ্যান্ড জেনারেলি ফ্রি অ্যান্ড ফেয়ার। আর কমনওয়েলথ অবজারভার গ্রুপ তাদের মন্তব্য ছিল, দিস ওয়াজ আ ক্রেডিবল ইলেকশন, অর্থাৎ এটি ছিল একটি বিশ্বাসযোগ্য নির্বাচন। তো এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জানি যে 75 পট পরিবর্তনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করা হয় এবং আওয়ামী লীগ কিছুটা রাজনীতি থেকে কিছুটা ছিটকে পড়ে। কিন্তু এই নির্বাচনের মাধ্যমে 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে এবং তারা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন দাবিতে আন্দোলন করছিল সেই আন্দোলনের একটি যৌক্তিকতা প্রমাণিত হয়। তো
এবং এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনকালীন সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে যে একটি ভালো নির্বাচন হতে পারে এবং বাংলাদেশের নির্বাচনকালীন ব্যবস্থা একটি স্থায়ী সমাধান হয়েছে, এরকম অনেকে ধারণা করেছিল। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে আরও 2টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল পরবর্তীতে 2001 এবং 2008, সেগুলো মোটামুটি বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য নির্বাচন ছিল। কিন্তু 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর আমাদের নির্বাচন ব্যবস্থা আবার খাদে পড়ে যায় এবং নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়ে। আমরা দেখলাম 2014, 18 এবং 24-এ একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তো আমরা আশা করছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে আসবে। ইতিমধ্যে আদালতের একটি রায় সংক্রান্ত একটি রায় হয়েছে এবং সবগুলো দল প্রায় একমত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। তো আমরা আশা করি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিংবা নির্বাচনকালীন সরকারের যে অনিশ্চয়তা সেটি কাটবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক উত্তরণ ঘটবে। তো 7ম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। বাংলাদেশের রাজনীতি, ইতিহাস, নির্বাচন এবং প্রাসঙ্গিক আরও অন্যান্য ভিডিও দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক প্রোফাইল আপনারা যুক্ত থাকবেন এই প্রত্যাশা করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।